ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে অনেকগুলো দিন আপনাদের সাথে কথা বলতে পারিনি। এই কয়দিনে আমার পুরনো ভিডিওগুলোতে কেউ আমার ফেসবুকে, কেউ ফেসবুক পেজে মেসেজ করে জানতে চেয়েছেন আমি ঠিক আছি কি না। হ্যাঁ, এখন পর্যন্ত আমি ঠিক আছি, গ্রেফতার হইনি, এই কারণে আপনাদের সাথে কথা বলতে পারছি। অনেক চাপ ছিল, অনেক চাপ আছে এবং চাপ আরও বাড়তে পারে, কিন্তু তারপরেও অনেক শুভাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছেন এই সময়টাতে যাতে কথা না বলি। কিন্তু নিজের কাছে একটা দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতা আছে, দেশের জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে, এবং সেই জায়গা থেকে মনে করি এই মুহূর্তে কথা বলাটা খুবই জরুরি, খুবই জরুরি। এই কারণে কথা বলার চেষ্টা করব, প্রতিনিয়তই কথা বলে যাব যতদিন পর্যন্ত বলার সুযোগ পাই। তবে আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে একজন ব্যক্তিকে যদি গ্রেফতার দেখানো হয় তাহলে তার আপনজনেরা স্বস্তি পান, কারণ অনেকে তুলে নিয়ে যাওয়া হয়, কেউ গুম হয়ে যান আর কখনো ফিরে আসেন না, কাউকে বেধড়ক পেটানো হয়, নির্মম নির্যাতনের পর তাদেরকে কোথাও ফেলে রাখা হয়, কিংবা কাউকে হঠাৎ করে গ্রেফতার দেখানো হয় এবং তারপর কখনো কখনো ক্রস ফায়ারের নামে মেরে ফেলা হয়। কোটা সংস্কার আন্দোলনের দুজন সমন্বয়ক সম্পর্কে ইতোমধ্যেই আমরা জানি, আসিফ মাহমুদ এবং তার আগে নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে কিভাবে পেটানো হয়েছে, নির্মমভাবে তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে সেই ছবি আমাদের সামনে নিশ্চয়ই চলে এসছে। গণমাধ্যমের কল্যাণে আমরা সেগুলো দেখেছি, যদিও গণমাধ্যমকেও রেস্ট্রিক্ট করা হয়েছে, কিভাবে করা হয়েছে সেই ধারণা নিশ্চয়ই আমাদের আছে। এবং আসিফ মাহমুদ সম্পর্কে আমরা জানতে পেরেছি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল 4-5 দিন। এভাবে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর সেই মানুষটার আর কোনো খোঁজ থাকে না, তাকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কেও কোনো ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে পারে না। সুতরাং এরকম একটা দেশে আসলে কতদিন একটা মানুষ নিরাপদ সে সম্পর্কে কারো কাছেই কোনো ধারণা নেই। গত কয়েকটা দিনে ইন্টারনেট ব্ল্যাকআউট করে যেভাবে দেশের জনগণের উপরে বিভৎস রকম ক্র্যাকডাউন চালানো হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে। নতুন করে কথা বলবার কিছু নেই, তবে ইন্টারনেট চালু করে দেওয়ার পর নতুন নতুন তথ্য নিশ্চয়ই আসবে আমাদের সামনে। এখন পর্যন্ত প্রথম আলোর তথ্য অনুযায়ী 197 জন মৃত্যুবরণ করেছেন এই ঘটনায়। গত কয়েকদিনে সরকার যে ক্র্যাকডাউন চালিয়েছে দেশের জনগণের উপরে, কিভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে সেই ভিডিও আমাদের সামনে চলে আসছে, লাইভ দেখেছি আমরা, কিন্তু তারপরও সরকার সেই ব্যাপারে কোনো কথা বলেনি। দেশের একজন প্রধানমন্ত্রী আছেন, যেভাবেই হন না কেন তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি সংবাদ সম্মেলন করেছিলেন একটা, সে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যাওয়ার কারণে সে ব্যাপারে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তিনি যে সংবাদ সম্মেলনটা করেছিলেন সেখানে তিনি সাইদ সম্পর্কে কোনো কথা বলেননি। তিনি ছাত্রলীগের কর্মীদের কিভাবে চট্টগ্রামের ছাদ থেকে, 3তলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে সে সম্পর্কে কথা বলেছেন, কিন্তু সাইদকে যেখানে গুলি করে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করলো এবং যমুনা টেলিভিশন, এনটিভিতে সেটা লাইভ আমরা দেখতে পারলাম, সে সম্পর্কে তিনি কোনো কথা বলেননি। এমনকি এই কারফিউ দেবার পর তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটা বৈঠক করেছেন এবং সেখানে তিনি কথা বলেছেন এবং সেখানেও তিনি নৃশংসতার কথা বলেছেন, কিন্তু এই নৃশংসতাটা চালিয়েছে ছাত্ররা, আন্দোলনকারীরা, এবং তারা নৃশংসভাবে ছাত্রলীগের উপরে, আওয়ামী লীগের উপরে, স্বেচ্ছাসেবক লীগের উপরে তারা হামলা চালিয়েছে, তাদের কার্যালয়গুলো তারা জ্বালিয়ে দিয়েছে, তারা ভাঙচুর করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস করেছে সেই কথাগুলো বলতে গিয়ে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন। তিনি যে একটা দলের প্রধানমন্ত্রী, তিনি যে দেশের প্রধানমন্ত্রী না সেটা তিনি নিজে তার কথার মধ্য দিয়ে পরিষ্কার করেছেন। এবং রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস করা হয়েছে, এর সাথে কিভাবে জঙ্গিরা ইনভলভ হয়েছে, কিভাবে বিএনপি জামাত বিরোধী দল কিভাবে ইনভলভ, সেই কথাগুলো তিনি সামনে নিয়ে আসছেন। যদিও বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হচ্ছে, কিন্তু তদন্তের আগেই দেশের প্রধানমন্ত্রী এই হামলায়, এই হত্যাকাণ্ডে সেটার সাথে কারা জড়িত সে কথা দেশের সরকার প্রধান তিনি সরাসরি ঘোষণা দিচ্ছেন, মন্ত্রীরা পরিষ্কারভাবে বলছেন। এবং একজন মন্ত্রী তিনি বেশ কয়েকবার কথা বলেছেন ইন্টারনেট ব্ল্যাকআউটের ব্যাপারটা নিয়ে, এবং তিনি বারবার বলার চেষ্টা করেছেন মহাখালীতে ডাটা সেন্টারে আগুন দেওয়া হয়েছে, এই কারণে ইন্টারনেটটা বন্ধ হয়েছে। অথচ ডাটা সেন্টারে যেদিন আগুন দেওয়া হয়েছে তার আগে থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মানে সরকার চাইছিল ইন্টারনেটটা বন্ধ করতে। এবং ডেটা সেন্টারে যে ক্ষতি হয়েছে, আমি বেশ কয়েকজন এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ, যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে এর মধ্যে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন এটা
খুব অল্প সময়ের মধ্যেই আসলে সরকার চাইলেই চালু করে দিতে পারত, কিন্তু সরকার সেটা করেনি। এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা সারা পৃথিবীর ইন্টারনেট কানেকশন নিয়ে কাজ করেন, তারা তাদের ওয়েবসাইটে পরিষ্কারভাবে জানিয়েছে সরকারি নির্দেশে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। অথচ সরকারের যে মন্ত্রীর কথা বলছিলাম বেশ কয়েকবার একই কথা বলছেন, দুষ্কৃতিকারীরা ইন্টারনেট যাতে বন্ধ থাকে, বাংলাদেশ যাতে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই কারণে তারা ডেটা সেন্টারে আগুন দিয়েছে যাতে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার মানে তার কথাই পরিষ্কার, এখানে সরকারি দুষ্কৃতিকারী, কারণ ইন্টারনেটটা সরকারি বন্ধ রেখেছে, যেটা আমার কথা না, যেটা আন্তর্জাতিকভাবে যারা ইন্টারনেট কানেকশন নিয়ে সারা পৃথিবীব্যাপী ইন্টারনেট কানেকশন নিয়ে কাজ করে তারা জানিয়েছে। এবং যে ঘটনার উপরে ভিত্তি করে ইন্টারনেট বন্ধ আছে বলা হচ্ছে, সেই কারণে ইন্টারনেট এতগুলো দিন বন্ধ থাকার কোনো কারণই নেই। এমনকি 1 ঘন্টাও বন্ধ রাখার প্রয়োজন পড়ে না। কিছু কিছু টাওয়ারে, কিছু কিছু এলাকায় কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধ থাকতে পারত। এটা আমার কথা না, এটা আন্তর্জাতিকভাবে যারা কাজ করে ইন্টারনেট নিয়ে, যারা বিশেষজ্ঞ, এটা তাদের কথা। কিন্তু তারপরেও সরকার যাচ্ছে তাই যা ইচ্ছা বলে যাচ্ছে। এই একটা বক্তব্যের, সরকার এই একটা বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার হয় যে কোটা সংস্কার আন্দোলন বা গত কয়েকদিনের ঘটনা নিয়ে সরকার যা যা বলছে সেগুলো মিথ্যাচার। কারণ এটা তো প্রমাণিত। তার মানে এরকম আরও নানা কথা বলছে সরকার। সুতরাং এটার মাধ্যমেই প্রমাণিত হয় যে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে কাজটা সেটা সরকারই করেছে। আরেকটা জায়গা মিস হচ্ছে আমাদের, ছাত্রলীগের কথা কোথাও আসছে না, কিন্তু আমাদের মনে আছে 6 জনকে যেদিন হত্যা করা হলো, প্রথম হত্যাকাণ্ড যেদিন হলো, এবং তার আগের দিনও ছাত্রলীগ কীভাবে সারা দেশে শিক্ষার্থীদের উপরে শুধুমাত্র লাঠিসোঁটা আর দেশীয় অস্ত্র না, তারা আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে হামলা করেছিল, সেই ছবি, সেই ভিডিও গণমাধ্যমে, তখন পর্যন্ত ইন্টারনেট সচল ছিল। সুতরাং আমাদের সবার সামনে সেগুলো আছে, কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না। ছাত্রলীগ সম্পর্কে কোনো কথা বলা হচ্ছে না, কথা বলা হবে না, খুব স্বাভাবিক। এখানে বলা হচ্ছে বিএনপি, জামাত এবং জঙ্গিরা এই আন্দোলনের মধ্যে, ছাত্রদের, কোমলমতি শিশুদের আন্দোলনের মধ্যে ঢুকে এই ধরনের একটা পরিস্থিতি নাকি তৈরি করেছে। অথচ বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিভাবে পুলিশ গুলি করছে সেই ভিডিও আমাদের সামনে চলে আসছে। এমনকি র্যাব বলছে হেলিকপ্টার থেকে নাকি গুলি করা হয়নি। অথচ বেশ কয়েকটা ভিডিও অল্প কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করা যাচ্ছিল, আমার সামনে বেশ কয়েকটা ভিডিও আসলো, সেখানে দেখা গেল হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। এবং AK-47 রাইফেল থেকে গুলি করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করছে, সেই ভিডিও আমি মূলধারার একটা গণমাধ্যমে ইউটিউব চ্যানেলে দেখলাম। পরবর্তীতে সেই ভিডিও আসলে আর অ্যাভেলেবেল থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, কিন্তু এগুলো রেকর্ড নিশ্চয়ই থাকবে। এবং এই রেকর্ডগুলো যাতে না থাকে, যাতে সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে এই ক্র্যাকডাউনটা চালানো যায়, এটাকে আসলে এক ধরনের গণহত্যা বললে কি ভুল হবে? ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এই দেশে যত আন্দোলন হয়েছে, কখনো কোনো সরকার কি দেশের জনগণের উপরে এভাবে ক্র্যাকডাউন চালিয়েছে? এই কটা দিনের মধ্যে, 5 থেকে 6 দিনের মধ্যে দেশে অন্তত 197 জন, প্রথম আলো কিন্তু বলছে 197+, অর্থাৎ এখন পর্যন্ত অনেক হাসপাতালের তথ্য আসেনি, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা 197 বলছে। আমরা যদি সেটাকেও ধরে নিই, আমরা যদি 197 জন মারা গেছে সেটাও ধরে নিই, এটাও বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কখনো ঘটেনি। এরকম একটা ক্র্যাকডাউন দেশের জনগণের উপরে চালানোর পর এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত হবে। অথচ সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে, আরও শত শত নাম, হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের চিকিৎসার নাকি সরকার ব্যবস্থা করবে। অথচ আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, যাকে নিয়ে অনেকে বলেন স্বাস্থ্যমন্ত্রী অন্তত খুব ভালো মানুষ, তিনি চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে গেছেন কাদেরকে দেখতে? আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের যারা আহত হয়েছেন এই কয়েকদিনে তাদেরকে। এবং তিনি বলেছেন সরকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের এই আহত নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা নেবে। আমার আপনার টাকায় একটা দলের নেতাকর্মী তাদের চিকিৎসা হবে, কিন্তু আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, তাদের উপরে যে গুলি চালানো হলো, তাদেরকে যে হত্যা করা হলো, সেই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। এখন সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যেহেতু
যে দাবিটা ছিল কোটা সংস্কারের, সেই দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, এটা নিয়েও নানান কথা আছে। আদালতকে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার, এ ধরনের নানা বক্তব্য তো দিয়েছিল একটা সময়, এবং যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ এগিয়ে আনার কোনো সুযোগ নাই, ততদিন অপেক্ষা করতে হবে, নানান কথাবার্তা বলেছে। এরপর আন্দোলনের মুখে একটা সময় সরকার বাধ্য হয়েছে, এবং তারপর সেই রায়টা কিভাবে এসছে সে সম্পর্কেও আমাদের ধারণা আছে। এমনকি আইনমন্ত্রী পরিপত্র জারি করবার দিন সাংবাদিকদের সামনে বললেন, আমি বলেছিলাম মঙ্গলবারের মধ্যেই পরিপত্র জারি হবে এবং যেটা ছাত্রদের পক্ষে যাবে সেটাই হয়েছে, আমি আমার কথা রেখেছি। আচ্ছা, আদালতই যদি রায় দেবে, ওই দিনই রায় নাও দিতে পারতো। আদালত বলতে পারতো আজকে আমি রায় দেব না, আমি আরও 5 দিন পরে রায় দেব, কিংবা আমাকে আরও শুনতে হবে, আরও শুনানি করতে হবে, বলতেই পারতো, তাই না? সুতরাং আইনমন্ত্রী কিভাবে বলেন মঙ্গলবারেই আমি পরিপত্র জারি করব, এবং তিনি বলেন আমি যে কথা বলেছিলাম সেই কথাই কিন্তু হয়েছে, আমি কথা রেখেছি। সরকার কিভাবে বলতে পারে? তার মানে তারাই পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থাপন করেন যে এই দেশের আইন আদালত বলে আসলে কিছু এক্সিস্ট করে না, সব কিছুই সরকারের এক্সটেনশন। গত কয়েকদিনে যে ম্যাসাকার হয়েছে, সারা পৃথিবীর সাথে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, এবং পরিষ্কারভাবে এই কাজটা সরকার করেছে। বিদেশে কিন্তু টেলিফোনও করা যায়নি। দেশের ব্যবসা বাণিজ্য কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সরকার, শুধুমাত্র বিভৎসতা চালিয়ে, দেশের জনগণের উপরে ক্র্যাকডাউন চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। বাংলাদেশের আমদানি রপ্তানি ব্যবসা, বিশেষ করে গার্মেন্টস ব্যবসা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা গার্মেন্টস মালিকদের বক্তব্যে আমরা বিভিন্ন সময় জানতে পারছি। যদিও প্রধানমন্ত্রীর সামনে যখন তারা গেছেন তখন আবার তারা বলেছেন আপনি চাইলে আরও 1 মাস বন্ধ রাখতে পারেন ইন্টারনেট, সব কিছু, গার্মেন্টস, মিল কারখানা সব কিছু বন্ধ রাখতে পারেন, আমরা কোনো আপত্তি করব না, আমরা আপনার সাথে আছি, যদিও বলেছেন। কিন্তু তারা আবার বাইরে যখন কথা বলেছেন তখন বলেছেন তারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেশে যারা ফ্রিল্যান্সিং করে, এই কয়দিনে তাদের ক্লায়েন্টরা তাদের কাছ থেকে নিশ্চয়ই চলে গেছে। এই কয়দিনে কত শত কোটি টাকা, হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের অর্থনীতি এমনি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে। তারপরও সরকার এগুলো সব মেনে নিয়েছে যাতে সারা পৃথিবীতে এই খবরটা না পৌঁছে। বাংলাদেশের জনগণের উপর যে ক্র্যাকডাউন চলছে, রাষ্ট্রীয় ক্র্যাকডাউন চলছে, সেই খবরটা যাতে সারা পৃথিবীর মানুষ না পায়। কিন্তু খবর পাওয়া কি বাকি আছে? খবর চলে যাচ্ছে এবং খবর চলে যাবে। আপনি ইন্টারনেট কতদিন বন্ধ রাখবেন? ইন্টারনেট সচল হবার সাথে সাথেই খবর চলে যাচ্ছে, আগেও খবর চলে গেছে। এমনকি জাতিসংঘের গাড়ি ব্যবহার করে যে এই আন্দোলন দমনের কাজ করা হচ্ছে সেই রিপোর্ট পর্যন্ত চলে আসছে, এবং সেটা নিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উপরে প্রশ্ন তুলেছে, ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে। সুতরাং সামনের দিনে এভাবে দেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে লেলিয়ে দেওয়া, মুখোমুখি দাঁড় করিয়ে দেবার কাজটা করে সরকার যদি বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সৈনিকদের যাওয়ার পথটা বন্ধও করে দেয়, সরকারের কারণেই যদি বন্ধ হয়ে যায় তাতেও আসলে সরকারের কিছু যায় আসে না। কারণ একটাই, বিভৎসতার উপরে দাঁড়িয়েও ক্ষমতার উল্লাস। এটাই এই সরকারের চাওয়া। এই সরকার একটাই লক্ষ্য, যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু একটা কথা বলি, ভয়টা কিন্তু কেটে গেছে, ভয় কেটে গেছে পুরোপুরিভাবে। দেশের জনগণ এখন মরতে ভয় পায় না। মরতে যদি ভয় পেত তাহলে প্রথম দিন যখন 40 জন, সম্ভবত প্রথম দিন 44 জন যখন মারা গেল, 6 জন মারা যাবার পর একদিন কোনো হত্যাকাণ্ড হয়নি। তারপর যেদিন বৃহস্পতিবার 44 জন মারা গেল, তারপরের দিন 75 জন মারা গেছেন প্রথম আলোর হিসেব অনুযায়ী, মানব জীবনের হিসেব অনুযায়ী 75 জন মারা গেছেন। তার মানে আগের দিন আপনি মানুষ মেরেছেন, তারপরের দিনও মানুষ রাস্তায় নেমে এসছে, তারপরের দিন আরও ব্যাপকভাবে রাস্তায় নেমে এসছে। আপনি গুলি করেছেন, একজনকে গুলি করে মেরেছেন, ওই একজনের জায়গায় পরের দিন, পরের ঘন্টায় 10 জন এসে দাঁড়িয়ে গেছে। সুতরাং দেশের মানুষের ভয় কেটে গেছে। এতগুলো বছর ধরে অবৈধভাবে 2014 সালের পর থেকে নির্বাচন ছাড়া, জনগণের ভোট ছাড়া আপনি ক্ষমতায় আছেন। কিভাবে দেশের মধ্যে একটা ভয়ের চাষ করে, দেশের মানুষের ভেতরে একটা ভয়ের চাষ করে ক্ষমতা টিকে আছেন, কিন্তু সেই ভয়টা ভেঙে গেছে। এখন দেশের মানুষ নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে শুরু করেছে, এবং ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকারের জন্য দাঁড়িয়েছে তখন দেশের সাধারণ মানুষ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এবার যখন সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রশ্ন আসবে তখন ছাত্ররাও
স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে। সুতরাং সারা দেশকে এই সরকার গত কয়েকদিনে ঐক্যবদ্ধ করেছে। এবার আওয়াজটা শুধু একজনের কিংবা কোনো একটা বিশেষ গোষ্ঠীর, ছাত্র কিংবা শ্রমিক কিংবা কোনো একটা পেশার মানুষের না। এবার যখন আওয়াজ উঠবে, এবার যখন প্রতিবাদটা উঠবে, তখন সেটা সারা দেশের মানুষের। এবং আন্দোলনটা কি শেষ হয়ে গেছে? ছাত্ররা এখন আবার কথা বলতে শুরু করেছে। গত পরশু তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানেও তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। এবং তারা যে আলটিমেটাম দিয়েছিল সম্ভবত এ কারণেই খুব তড়িঘড়ি করে ইন্টারনেট চালু করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কথা বলে, সমন্বয়করা নিজেদের মধ্যে কথা বলে ভবিষ্যতে আন্দোলনটা কীভাবে পরিচালিত হবে সেগুলো ঠিক করবে। সুতরাং আন্দোলনটা এখানেই শেষ হয়ে যায়নি এবং সরকারও সেটা বুঝতে পারছে। এই কারণেই তারা কারফিউ তুলে নেওয়ার সাহস পাচ্ছে না, তারা সব কিছু স্বাভাবিক করতে পারছে না, ইন্টারনেট পুরোপুরি চালু করতে পারছে না। এবং এই ইন্টারনেটের জন্য কী কী ভোগান্তি হয়েছে, কত ধরনের ভোগান্তি হয়েছে সে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। বিদ্যুৎ বিল, গ্যাস বিল থেকে শুরু করে এটিএম বুথে টাকা তোলা যায়নি, কত ধরনের সমস্যার মধ্যে দেশে মানুষ পড়েছে, কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শুধুমাত্র সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে, ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেশের জনগণের উপরে ক্র্যাকডাউন চালিয়ে আন্দোলন দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা। আবারও বলি, সরকারের একটাই উদ্দেশ্য ছিল এবং এখনও সেই উদ্দেশ্যেই সরকার তাদের সকল কর্মকাণ্ড, সকল কার্যক্রম, সকল বয়ান তৈরি করছে। সেটা হলো বিভৎসতার উপরে দাঁড়িয়ে ক্ষমতার উল্লাস, বিভৎসতার উপরে দাঁড়িয়ে জনগণকে বিভৎসভাবে দমন করে, বিভৎসভাবে হত্যা করে, জনগণের উপরে বিভৎসতম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এখন পর্যন্ত বিভৎসতম ক্র্যাকডাউন চালিয়ে ক্ষমতায় টিকে থাকা, একটা লক্ষ্যেই তারা কাজ করছে।